মুক্তিযুদ্ধ বিষয়ক এই স্মৃতিকথাটি নেওয়া হয়েছে ফেসবুকের প্রিসেট 71 পেজ থেকে। আর এই লেখায় সাহায্য নেওয়া হয়েছে স্মৃতি ও কথা 1971 অঞ্জলি লাহিড়ীর বই থেকে। সৈয়দা জেবুন্নেসা হকের সাক্ষ্য যুদ্ধ নারী ডক্টর এম এ হাসান এবং কোকিলা বেগমের সাক্ষ্য ঈশানে নিশান হাসান মোর্শেদের লেখা থেকে। সিলেট শহর থেকে উত্তর দিকে গোয়েনঘাটের আলীর গ্রাম। গোয়েনঘাট পাকিস্তান আর্মি দখল করে নেয় 1 মে 1971-এ। গয়েন নদীর পূর্ব পাড়ে পূর্ণানগর গ্রামে আজেরউদ্দিনের বাড়িতে পাকিস্তান আর্মি হেডকোয়ার্টার স্থাপন করে। পাশাপাশি রাধানগর গ্রামে আরেকটি শক্তিশালী ঘাঁটি তৈরি করে। এই দুই জায়গায় অবস্থান নিয়ে আশেপাশের গ্রামগুলোতে শুরু হয় অপারেশন, হত্যা এবং নারী নির্যাতন। এই ধারাবাহিকতায় রাজাকারদের সাথে নিয়ে এসে একদিন পৌঁছায় আলীর গ্রামে। এই গ্রামের মানুষেরা 70-এর নির্বাচনে একচেটিয়া আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন তরুণ মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। এই অপরাধে গ্রাম হানা। বেশ কয়েকজন নারী নিজেদের বাড়িতেই ধর্ষিত হন। আত্মরক্ষার জন্য পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েন আওয়ামী লীগ কর্মী গুলেজা বেগম ও তার মেয়ে কোকিলা বেগম। প্রথমেই মা মেয়েকে নিয়ে যাওয়া হয় পূর্ণানগর। সেখানে কয়েকদিন যৌন নির্যাতনের পর মা মেয়েকে পাঠিয়ে দেওয়া হয় পাকিস্তান আর্মির খাদিমনগর ক্যাম্পে। খাদিমনগর সিলেট শহরের পূর্ব প্রান্তে 31 পাঞ্জাব রেজিমেন্টের ঘাঁটি। সেখানে আরও বহু বাঙালি নারী যৌন দাসী হিসেবে বন্দী ছিলেন। তাদের গায়ে কাপড় রাখা হতো না, মাথার চুল ছোট করে কেটে দিয়েছিল যাতে কেউ আত্মহত্যা করতে না পারেন। অনেকেই গর্ভবতী হয়ে পড়েছিলেন। ডিসেম্বরে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী খাদিমনগর মুক্ত করা পর্যন্ত তারা এখানেই বন্দী ছিলেন। কোকিলা বেগমের মনে পড়ে, যখন মুক্ত হন মা মেয়ের গায়ে কোনো কাপড় ছিল না। মুক্তিবাহিনীর সদস্যরা তাদেরকে শার্ট ও লুঙ্গি দিয়েছিলেন। গায়ে জড়িয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরেছিলেন মা মেয়ে। 16 ডিসেম্বরের পর সিলেট এসেছিলেন ভারতের প্রখ্যাত মানবাধিকার কর্মী ও লেখক অঞ্জলি লাহিড়ী। তিনি গিয়েছিলেন খাদিমনগর মিলিটারি ক্যাম্পে, যেখানে কোকিলা বেগম আর তাঁর মা সহ আরও নারী বন্দী ছিলেন। অঞ্জলি লাহিড়ী লিখেছেন, খাদিমনগরে গিয়ে দেখেছি মেয়েদের বন্দি নিবাসে লম্বা চুলের গোছা, ছেঁড়া কাপড়ের টুকরো, প্রচণ্ড যন্ত্রণায় পাথরের দেয়ালে গেঁথে যাওয়া নখের দাগ, আধা পচা মানুষের হাঁ করা যন্ত্রণাক্লিষ্ট মুখ। দেখেছি জঙ্গলে স্তূপীকৃত অগণিত নরমুণ্ড। সিলেট শহরের উত্তর প্রান্তে সালুটিকর এলাকায় অবস্থিত রেসিডেন্সিয়াল মডেল স্কুল, বর্তমানে সিলেট ক্যাডেট কলেজ দখল করে পাকিস্তান আর্মি গড়ে তুলেছিল ব্রিগেড হেডকোয়ার্টার। ব্রিগেডিয়ার সলিমুল্লাহর নেতৃত্বে 202 পদাতিক ব্রিগেড। ব্রিগেডিয়ার ইফতেখার হোসেন রানার নেতৃত্বে মৌলভীবাজারে মোতায়েন 313 পদাতিক ব্রিগেডও পরে এখানে চলে আসে। এই ব্রিগেড হেডকোয়ার্টার থেকে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলের অপারেশন নিয়ন্ত্রণ হতো। পাশাপাশি এটি ব্যবহৃত হয় নির্যাতন কেন্দ্র হিসেবে। সিলেট শহর, শহরতলি ও মফস্বলগুলোতে হানা দিয়ে গুরুত্বপূর্ণ বহু ব্যক্তিকে এখানে ধরে নিয়ে আসে। কাউকে কাউকে বন্দি রেখে নির্যাতন করে কিছুদিন পর ছেড়ে দেয়। বেশিরভাগ মানুষকে পেছনের একটি টিলায় নিয়ে হত্যা করে লাশ ফেলে রাখে। স্বাধীনতার পর এই বধ্যভূমিতে অগণিত মানুষের হাড়গোড় পাওয়া যায়। এসব নৃশংসতার পাশাপাশি ব্রিগেড হেডকোয়ার্টারটি ছিল পাকিস্তান আর্মির যৌন নির্যাতন কেন্দ্র। শহর এবং শহরের বাইরে হানা দিয়ে নারীদের ধরে এনে রাখত তাদের বিকৃত লিপ্সা মেটাতে। পাকিস্তান আর্মির বন্দিশালা থেকে প্রাণ নিয়ে ফিরে আসাদের একজন ছিলেন সিলেটের ঐতিহ্যবাহী পত্রিকা যুগভেরি সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী। 1972 সালে তিনি তাঁর পত্রিকায় লিখেছিলেন বন্দি দশার স্মৃতি। উল্লেখ করেছিলেন ভয়ঙ্কর নারী নির্যাতনের দৃশ্য। পাকিস্তানিরা আত্মসমর্পণের পর তিনি আবার গিয়েছিলেন সেখানে।
দেয়াল জুড়ে পাকিস্তানি সৈনিকদের আঁকা যৌন বিকৃতির চিত্র ক্যামেরাবন্দি করেছিলেন। সেই ছবি প্রকাশিত হয়েছিল তাঁর লেখার সাথে। সিলেটে নির্যাতিত নারীদের উদ্ধার ও পুনর্বাসন নিয়ে কাজ করেছিলেন সৈয়দ জেবুন্নেসা হক। তিনি তার সাক্ষ্যে জানান, ডিসেম্বরের ২৬ তারিখ থেকে আমরা নির্যাতিত নারীদের পুনর্বাসন কাজ শুরু করি। শহরে পাক আর্মিদের প্রধান ঘাঁটি মডেল স্কুলে আমরা অনুসন্ধানে গিয়েছি। আর্মিদের এই ঘাঁটি ও ক্যাম্পগুলোতে হত্যা ও নারী নির্যাতনের প্রচুর আলামত আমরা পেয়েছি। ক্যাম্পের একটা দেয়ালে রক্ত দিয়ে লেখা একটি বাক্য এখনও আমার চোখে ভাসে, আমি আর বাঁচতে চাই না। আমরা সেখানে মণিপুরী মেয়েদের প্রচুর স্কার্ট, টপস ও অন্যান্য পোশাক আশাক পরে থাকতে দেখেছি। এছাড়া বাঙালি মেয়েদের নির্যাতনের অনেক আলামতও আমরা সেখানে পেয়েছি। বাঙালি পুরুষদের মাটি চাপা দেয়া অনেক মৃতদেহ আমরা পেয়েছি, তবে সেখানে আমরা কোনো জীবিত মেয়েকে পাইনি। এরপর আমরা গেলাম এয়ারপোর্টে। সেখানে পাকিস্তানি আর্মিদের বাংকার থেকে আমরা ২ জীবিত মেয়েকে উদ্ধার করেছিলাম। দুজনই ছিল ভীষণ অসুস্থ। তারা আমাদেরকে জানিয়েছিল, দিনের পর দিন বাংকারে আটকে রেখে পাকিস্তানি আর্মিরা তাদের ওপর পালাক্রমে পাশবিক নির্যাতন চালিয়েছে। এভাবে নির্যাতনের ফলে তাদের একজন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। আর্মিরা তাদেরকে বাড়ি থেকে ধরে এনেছিল। সিলেটের বিভিন্ন অঞ্চলে গিয়ে আমরা দেখেছি অনেক মেয়েকে বাবা মার সামনেই নির্যাতন করা হয়েছে। নির্যাতনের সময় হয়তো বাবা মাকে বেঁধে রেখেছে, পরে তাদেরকে হত্যা করেছে। আর্মিরা যেসব বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল, সেখান থেকে আমরা ২ নির্যাতিত মেয়েকে পেয়েছিলাম। যেসব বাড়িতে মুক্তিযোদ্ধারা আশ্রয় নিত, সেগুলোতে এরকম ঘটনা বেশি ঘটেছে। এভাবে আমরা অনেক নির্যাতিত মেয়েকে পেয়েছি, যে কারণে পরবর্তীতে তাদের জন্য পুনর্বাসন কেন্দ্র খুলতে হয়েছে। রায়নগরে এজন্য বঙ্গবন্ধু আমাদেরকে একটা খালি বাড়ি দিয়েছিলেন। এটাকেই আমরা গুছিয়ে নিয়ে পুনর্বাসন কেন্দ্র চালু করি। এই পুনর্বাসন কেন্দ্রে আমরা শুধুমাত্র অন্তঃসত্ত্বা মেয়েই পেয়েছিলাম ৪৯ জন। কখনো আমরা খবর পেয়ে নিয়ে এসেছি, কখনো নির্যাতিতার ভাই সঙ্গে করে এনে রেখে গেছে, বাবা সঙ্গে করে এনে রেখে গেছে। সেই সময় এই লোকগুলোর যে অভিব্যক্তি ও আকুতি আমরা দেখেছিলাম, তা কখনোই ভোলা সম্ভব নয়। তারা এ কথা কাউকে জানাতে পারেননি, কি করবেন বুঝতে পারেননি। শেষে আমাদের কেন্দ্রের কথা শুনে মেয়েকে, বোনকে কিংবা আত্মীয়কে এখানে নিয়ে এসেছেন। আর নির্যাতিতদের অবস্থা তো বলাই বাহুল্য। শেষ পর্যন্ত ৪৯ জন অন্তঃসত্ত্বা মেয়ের ভেতর থেকে ৪৭ জনকে আমরা অ্যাবর্শন করিয়ে দিয়েছি। তারপর কদিন কেন্দ্রে রেখে চিকিৎসা করে একটু সুস্থ হলে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর বাকি যে ২ মেয়েকে অ্যাবর্শন করা সম্ভব হয়নি, তাদের অবস্থা ছিল খুব খারাপ। ৭ মাস হয়ে গিয়েছিল। ডাক্তার অ্যাবর্শন করতে ভয় পাচ্ছিলেন। শেষ পর্যন্ত কেন্দ্রেই রেখে দিতে হয়েছে। পরে তাদের বাচ্চা প্রসব হয়েছে। এই বাচ্চা দুটোর অন্তত একটা বেঁচে আছে বলে আমি জানি। এই ৪৯ জন ছাড়াও আরও প্রায় ৩০ জন মেয়েকে আমরা কেন্দ্রে আশ্রয়ের ব্যবস্থা করেছিলাম। এরা অবশ্য অন্তঃসত্ত্বা ছিল না, কিন্তু আর্মিদের দ্বারা নির্যাতিত হয়েছিল। উপরন্তু তাদের বাবা, মা কিংবা স্বামীকে আর্মিরা মেরে ফেলেছিল। আশ্রয়ের জায়গা ছিল না। মুসলমান মেয়েরাই বেশি ছিল, তবে হিন্দু ও মণিপুরী মেয়েরাও ছিল। পুনর্বাসন কেন্দ্রে আমরা তাদের জন্য লেখাপড়ার ব্যবস্থা করেছি, সেলাই ও অন্যান্য হস্তশিল্প শিখিয়েছি। তারপর কাজ শেখা শেষ হলে তাদেরকে সেলাই মেশিন কিনে দিয়েছি। তারা বাড়ি ঘরে ফিরে গেছে, নিজেদের পথ নিজেরাই দেখে নিয়েছে। জয় বাংলা।